হাই, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। অনেকের মনেই প্রশ্ন, আপু আগের ড্রামাগুলো শেষ না করেই নতুন ড্রামা নিয়ে এসেছে। এটা কোন ধরনের কথা? আসলে ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম একটি পার্ট এক্সপ্লেন করেই দেখি। আপনাদের যদি ভালো লাগে তাহলে দিব, আর না ভালো লাগলে দিব না। सरसराट सनसनाट गुदगुदाट डगमगाट फटफड़ाट थरथराट कपकपाट हड़बड़ाट दबदबाट चटपटाट फटफड़ाट सबुगाट कुलबुलाट गुदगुदाई चिलमिलाई चुल। ড্রামার শুরুতেই আমাদের ইউরি নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। মেয়েটি অনেক চঞ্চল প্রকৃতির ছিল। সে সবাইকে সাহায্য করে ঘুরে বেড়াতো। তার মানুষকে সাহায্য করা অনেক পছন্দের ছিল। ইউরি তার স্কুল বাসটি মিস করে ফেলে, কারণ সে একটি ওল্ড লেডিকে হেল্প করার জন্য গিয়েছিল। ওল্ড লেডিটি বলে যে তুমি স্কুলের জন্য চলে যাও। ইউরি দৌড়ে তার স্কুলে পৌঁছায়। আজ তার হাই স্কুলের প্রথম দিন ছিল। ক্লাস টিচার ইউরিকে মনিটর বানিয়ে দেয়। এখানে সবাই তার জন্য হাততালি দিচ্ছিল। তখনই ক্লাসে নতুন একটি ছেলে এন্ট্রি নেয়। তার নাম ছিল ইয়ানো। তাকে দেখে মনে হচ্ছিল সে এই মাত্র হসপিটাল থেকে এসেছে। তাকে টিচার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন সে বলে যে আমি বাস অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছি। আমরা দেখতে পাই সে একটু কানা ছিল। সবাই ক্লাসের তাকে নিয়ে মজা করছিল, বলছিল এই ছেলে কোথা থেকে এলো। তখন টিচার তাকে ইউরির পাশে বসার কথা বলে। তখন সে গিয়ে ইউরির পাশেই বসে। আমরা দেখতে পাই ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সে একদমই আনলাকি। তার প্রত্যেকটি কাজই ছিল উল্টাপাল্টা। সে যখন ইউরির পাশে বসে, ইউরি তাকে জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো। তখন সে বলে আসার সময় বাস অ্যাক্সিডেন্ট। তার পরের সিনে আমরা দেখতে পাই সে আরও অসুস্থ হয়ে ফিরে আসে। তখন টিচার তাকে জিজ্ঞাসা করে আজ তোমার কি হলো। তখন সে বলে স্যার আমি সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি। এটা শোনার পর স্যার একদম চমকে যায়, বলে এই ছেলে তো আসলেই আনলাকি, প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়েই আসছে। তারপর দিন ইয়নোর মাথায় ফুলের টপ পড়ে যায়। এরপর দিন তো একদম লিমিট ক্রস হয়ে যায়। তাকে কুকুর কামড় দিয়ে দেয়। এটা আসলেই অনেক কিছু ছিল। ইউরি মনে মনে ভাবে, আসলে এই ছেলে কি এতটাই আনলাকি? তার সাথে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল। ইউরি যেহেতু অনেক দয়ালু টাইপের মেয়ে ছিল, সে মনে মনে চিন্তা করে ওকে ফলো করে দেখা উচিত। আসলেই কি সে এত আনলাকি? পরদিন থেকে সে তার বান্ধবীদেরকে নিয়ে ফলো করতে শুরু করে। তার বান্ধবীরা বলে অনেক দিন হয়ে গেল সে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার শিকার হয়নি। তার মানে কি ও আমাদের সাথে অ্যাক্টিং করছিল এতদিন যাবৎ? ইউরি তখন বলে হলেও হতে পারে, আচ্ছা দেখা যাক কি হয়, চলো আগে আমরা সামনে গিয়ে দেখি। যখন তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সে হুট করে পড়ে যায়। ইয়ানো উষ্টা খেয়ে নিচে পড়ে যায়। তারপর সে যখন ওঠার চেষ্টা করে, আবারও সে তার মাথায় ব্যথা পায়। মাথায় ব্যথা পেয়ে যখন সে মাথায় হাত দিয়ে উঠতে যাবে, তখনই তার ব্যাগে স্লিপ খেয়ে সে একদমই পড়ে যায়। সে আমরা দেখতে পাই একটি গর্তে বা ডাস্টবিনের দিকে পড়ছিল। আসলে এটা একটি পানির ড্রেন ছিল। ইউরিরা সবাই মিলে দেখছিল কিভাবে ইয়নু তার জীবনের সাথে লড়াই করছে। সে কিভাবে আনলাকি, তার কিভাবে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। সে ড্রেনে পড়বে না ভেবেও সে এই ড্রেনেই পড়ে যায়। তারপর আর কি করার ছিল, সে ড্রেন থেকে উঠে তার বাসার দিকে রওনা হয়। ইউরি মনে মনে ভাবে এই ছেলে আসলেই অনেক আনলাকি। ইউরি ইয়ানুকে ফলো করতে করতে একটি গাড়ির নিচে পড়ে যাবে এমন অবস্থায় চলে আসে। সে পুরো মাঝ রাস্তায় ছিল আর খুব তেজে একটি গাড়ি আসছিল। তখনই ইয়ানু এসে ইউরিকে বাঁচিয়ে নিয়ে যায়। তখন ইউরি বলে ধন্যবাদ। ইয়ানু বলে তুমি কি আমাকে ফলো করছিলে? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ফলোই করছিলে। তখন ইয়ানু বলে হ্যাঁ আমি তোমাকে ফলোই করছিলাম, কারণ তুমি তোমার শরীরের যে অবস্থা নিয়ে স্কুলে আসো তোমাকে তো ফলো করাই উচিত, তাই না? এই জন্য আমি তোমাকে ফলো করছিলাম। তাছাড়া সরি, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ফলো করার জন্য, আর ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। এইভাবে তাদের মধ্যে কথা হয়। এখানে আমরা ইউরিকে দেখতে পাই সে একদমই লজ্জাবতী লতা হয়ে বসে থাকে। ইয়ানুকে দেখে সে কী বলবে কিছুই বুঝতে পারে না। ইয়ানু বলে আচ্ছা এত ধন্যবাদ আর সরি বলার কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ফলো করেছো। তখন সে বলে আরে না তেমন কিছু না, আসলে আমি ক্লাস ক্যাপ্টেন তো তাই তোমাকে ফলো করছিলাম। সিন শিফট হয় স্কুলে। ইউরি ইয়ানুর জন্য অপেক্ষা করছিল। তবে আজ ইয়ানু এখন পর্যন্ত তার স্কুলে পৌঁছায়নি। হয়তো সে আজ স্কুলে আসবে না। ইউরি মনে মনে ভাবে হয়তো তার কোনো খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে বা সে মারা গিয়েছে। তারপর আমরা ক্লাস টিচারকে আসতে দেখি। উনি বলেন যে ইয়ানু আরেকবার অ্যাক্সিডেন্ট করেছে। সে আসলে আজ ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। একথা শুনে আমাদের ইউরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বলে কি স্যার, ও কোথায় আছে? তখন স্যার বলে যে ও হসপিটালে আছে। তখন ইয়ানু মনে মনে ভাবে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি যারা কিনা ট্রাক অ্যাক্সিডেন্ট করে বেঁচে আছে। তারপর সে বেহুশ হয়ে পড়ে যায়। তাকে স্কুলের সবাই ধরে বসায়।
সিন শিফট হয়, সে দৌড়াতে শুরু করে। ইউরি আসলে ইয়ানুর কাছে যাওয়ার জন্যই দৌড়াচ্ছিল। সে বারবার দৌড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল ইয়ানুর যাতে কিছু না হয়, সে যাতে ইয়ানু মরার আগে তার সাথে দেখা করতে পারে, তাকে ধন্যবাদ জানাতে পারে। সে এসে জিজ্ঞাসা করে ইয়ানু নামের ছেলেটি কি জীবিত আছে না মারা গেছে। তখনই আমরা পিছন থেকে ইয়ানুকে দেখতে পাই। ইউরি যখন পেছন ফিরে তাকিয়ে ইয়ানুকে দেখতে পায়, সে জিজ্ঞাসা করে তুমি কি জীবিত আছো। ইয়ানো বলে তোমার কি কোনোভাবে আমাকে মৃত মনে হচ্ছে। তখন সে বলে না, মৃত মনে হচ্ছে না, তারপরেও আমার মনে একটু সন্দেহ ছিল। তুমি একটি ট্রাকের সাথে টক্কর খেয়ে কীভাবে বেঁচে ফিরলে। তখন সে বলে আমার লাইফটা একটু অদ্ভুত, তুমি প্লিজ আমার লাইফের সাথে জড়িও না। তখন সে তাকে একটি মেডিসিনের বক্স দিয়ে বলে এই বক্সটি তোমার কাছেই রাখো, যে কোনো সময় তোমার প্রয়োজন পড়তে পারে, আর যদি আমি তোমার আশেপাশে থাকি তাহলে অবশ্যই তোমাকে হেল্প করব। তখন সে বলে প্লিজ আমার লাইফের সাথে তোমার লাইফ জড়াতে আসবে না, কারণ আমার লাইফটা অনেকটাই ক্রিটিক্যাল। আমি আমার আনলাকি লাইফে কাউকে জড়াতে চাই না, আর তোমাকে তো একদমই জড়াতে চাচ্ছি না। তুমি প্লিজ আমার লাইফের সাথে নিজেকে জড়ানো বন্ধ করো। তুমি আমার আশেপাশে থাকলে আমার আরও দুর্ঘটনা ঘটবে, সাথে তোমারও দুর্ঘটনা ঘটতে পারে। আমার সাথে যারাই থাকে তাদের সাথেই দুর্ঘটনা ঘটে। তখন সে বলে আচ্ছা দুর্ঘটনা ঘটলে ঘটুক, তারপরেও আমি তোমার সাথে থাকবো। তখনই ইউরির পা স্লিপ হয়ে যায় আর সে নিজে বাঁচতে গিয়ে ইয়ানুর কলার ধরে। তখন ইয়ানুর বোতামগুলো ছিঁড়ে পড়ে যায়। তখন সে ইয়ানুকে বারবার সরি বলার চেষ্টা করে, বলে সরি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এখানে আমরা ইয়ানুকে হাসতে দেখি। সে হাসতে হাসতে বলে সরি বলার কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি তুমি নিজেকে সেভ করার জন্য আমাকে এইভাবে ধরেছিলে। তখন ইয়ানু বলে জানো ইউরি, আমিও নর্মাল লাইফ চাই, আমি তোমাদের মতো সবার সাথে মিলেমিশে মুভি দেখতে চাই, সবার সাথে খাবার খেতে চাই, ক্লাসে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে চাই, ক্লাস করতে চাই। তবু আমার লাইফটা কেন এমন হয় আমি নিজেও জানি না। তখন ইউরি বলে ও আচ্ছা, তুমি এই নর্মাল লাইফ চাও, তাহলে এটা কি আহামরি কিছু, আমি তোমাকে হেল্প করব নর্মাল লাইফ দিতে, তবে তোমার কিছু শর্ত মানতে হবে। ওইগুলো যদি তুমি মানতে পারো তাহলে আমরা একসাথে নর্মাল লাইফ কাটাতে পারবো। ইউরির কথা শুনে ইয়ানু মনে মনে ভাবে এই মেয়েটা এত ভালো কেন, ও আমার এত খেয়াল রাখছে কেন, এর পিছনে কি কোনো রহস্য আছে। পরদিন আমরা ইউরিকে দেখতে পাই, সে তার ছোট পিচ্ছি দুইটি ভাই বোনকে নিয়ে রান্না করছিল, তাও আবার ইয়ানুর জন্য। সে যখন রান্না করছিল তখন তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। হুট করে আগুন লাগার কারণে তার চুলগুলো একদমই সামনের দিকে নষ্ট হয়ে যায়। এখন তাকে নতুন হেয়ারস্টাইল বানাতে হবে। তখন তার ছোট ভাই বোনগুলো ওই পিকচারগুলো উঠিয়ে তার ওয়েবসাইটে ছাড়ার কথা বলছিল। সে কোনোভাবে তার ভাই বোনকে ম্যানেজ করে স্কুলে পৌঁছে যায়। স্কুলে তার বান্ধবীরা তাকে চিড়াতে শুরু করে। তখন সে বলে ওই যে আনলাকি বয়টা আছে না, ওর জন্য খাবার এনেছি, তোরা চিন্তা করে দেখ, ও নিজের লাইফ একদমই নর্মালভাবে বাঁচতে পারে না, ও কারোর কাছ থেকেই কোনো কিছু নিতেও পারে না, তাছাড়াও সে সারাক্ষণ একা একা থাকে। এসব দেখে আমার অনেক খারাপ লাগে। আজও সে তার শরীরে ব্যথা নিয়ে এসেছিল। তখন ইউরি তাকে বলে চলো আমার কাছে আসো, আমি তোমাকে ব্যান্ডেড করে দেই, তোমার এই বিষয়গুলোর জন্য হসপিটালে যেতে হবে না। সিন শিফট হয় লাঞ্চ টাইমে। তখন আমরা ইয়ানুকে দেখতে পাই, সে একা লাঞ্চ করবে বলে কিছু খাবার নিয়ে একটি রুমের দিকে যাচ্ছিল। তখন ইউরি তার রাস্তা আটকে বলে তুমি আমার খাবারগুলো ট্রাই করতে পারো। তখন সে বলে না কোনো দরকার নেই, আমি এগুলোই খেয়ে নিব। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইউরি তার পিছনে চলে আসে আর তাকে খাবারগুলো এত সুন্দর করে দেয় যে সে না করতে পারে না, বাধ্য হয়ে সে খাবারগুলো খায়। অন্যদিকে ইউরির যত বন্ধু বান্ধব ছিল তারা হাতে লাঠি, স্কুল পরিষ্কার করার যত জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে ইয়ানুর কোনো প্রবলেম না হয়। তারপর আমরা দেখতে পাই ইয়ানুকে নিয়ে তারা সবাই ছাদে চলে যায় খাবার খাওয়ার জন্য। ছাদে বসে সবাই তারা অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিল। তখন তারা মনে মনে ভাবে যাক ভালো হয়েছে, ইয়ানুর কোনো প্রবলেম হয়নি। তখনই ইয়ানুর গলায় খাবার আটকে যায় আর ইয়ানুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ইয়ানুর অবস্থা এতটাই বাজে হয় সে ঠিকঠাকভাবে শ্বাসই নিতে পারছিল না। তখন সবাই অনেক চিন্তায় পড়ে যায় কিভাবে ইয়ানুকে সেভ করবে। সিনটি এখানেই কাট করে দেওয়া হয়, কি হয়েছে এটা আর আমাদের দেখানো হয় না। পরের সিনে আমরা বাস্কেটবল খেলতে দেখি সবাইকে। তখনই আসে বাস্কেটবলটি পড়ে যায় ইয়ানুর মাথায়। ইয়ানুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আসলে সে অনেক আনলাকি ছিল। তখনই স্কুলের একটি হ্যান্ডসাম বয় এন্ট্রি নেয়, তার নাম ছিল তাকাশি। তাকাশির জন্য পুরো স্কুলের মেয়েরা পাগল ছিল। অন্যদিকে ছিল ইয়ানু, যে কথায় কথায় শুধু ব্যথাই পেত, তার আর কোনো কাজ ছিল না ব্যথা পাওয়া ছাড়া। আর অন্যদিকে ইউরি ছিল, যে কিনা ইয়ানুর জন্য একদমই পাগল ছিল। সে আসলে ভালোবাসার পাগল ছিল না কি এটা আমাদের বোঝানো হয় না, তবে আমরা এটা বুঝতে পারি যে সে সবার জন্যই পাগল ছিল, সবার জন্য দয়ালু ছিল, তার মনে সবার জন্য দয়া কাজ করত। সে কি বলবে কি না কিছুই বুঝতে পারে না।
অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই যে কিনা ইউরিকে দেখে মনে মনে জেলাস ফিল করে। এখান থেকে আমরা বুঝতে পাই যে তাকাশি ইউরিকে পছন্দ করে। কিছুক্ষণ পর আমরা দুইজনকে একই সাথে কাজ করতে দেখি। যেহেতু তারা ক্লাসের টপার ছিল তাই তারা একই সাথে সব কাজ করত। তখন তাকাশি ইউরিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি ইয়ানুর সাথে কোনো রিলেশন আছে? তখন সে বলে, আরে না, তেমন কোনো কিছুই না। তখন আকাশি বলে ওঠে, আমি তোমাকে পছন্দ করি। ইউরি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সে বলে যে আমি চিন্তা করে তোমাকে উত্তর দিয়ে দিব। এখন প্লিজ আমাকে এই বিষয়টা নিয়ে একদমই জ্বালাতন করবে না। পরদিন সকালে ইয়ানু কোনো ব্যথা না পেয়ে স্কুলে পৌঁছে যায়। এটা দেখে ইউরি অনেক খুশি হয়। ইয়ানু এসে ইউরিকে বলে, আজ আমি কোনো ব্যথা পাইনি। তারপর স্কুল শেষ করে সবাই যায় লাঞ্চের জন্য একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যখন তারা ঢুকবে তখনই আমরা দেখতে পাই ইয়ানু আবারও ব্যথা পেয়ে যায়। ইয়ানুর ব্যাড লাক আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই। সবাই যখন বসে খাবার খাচ্ছিল তখন তাকাশিও তাদেরকে অ্যাটেন্ড করে। সবাই একসাথে বসে গল্প করে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার এক পর্যায়ে আমরা দেখতে পাই ইয়ানুর মুখে কেচাপ লেগে যায়। আর এই কেচাপটি পরিষ্কার করে দেওয়ার জন্য তাকাশি তাকে বারবার বলছিল, তোমার মুখে কেচাপ লেগে আছে। তবে ইউরি কোনোভাবেই এটা বুঝতে পারে না। তখন তাকাশি বাধ্য হয়ে তার মুখের কেচাপগুলো পরিষ্কার করে দেয়। এটা দেখে সে কিছুটা বিরক্ত ফিল করে। তখন তাকাশি বলে, আমি কিছু ইচ্ছে করে করিনি, তুমি ভালো করেই বুঝতে পারছো। তখন ইউরি বলে, সমস্যা নেই, তুমি আমাকে পরিষ্কার করে দেওয়ার জন্যই তো করেছো, এতে আমি কিছু মনে করিনি, এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অন্যদিকে আমরা ইয়ানুকে দেখতে পাই। এতদিন যাবৎ তো তার শুধু শরীরেই ব্যথা পাচ্ছিল, আজ তার মনটিও ভেঙে গেল। মনটা ভেঙে 14 টুকরা হয়ে গেল। সে এতে অনেক কষ্ট পায়। আজ পর্যন্ত ইয়ানুর কোনো বন্ধু ছিল না। আজ জীবনের প্রথম যখন তার কোনো বন্ধু হলো তখন তার বন্ধুও অন্য একটি ছেলের সাথে কথা বলছিল। এটা দেখে তার অনেক কষ্ট হয়, তাই সে এখান থেকে চলে যায়। সিন শিফট হয় পরদিন সকালে। আজ তাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল। ইউরি ক্লাসে টপ করে। ইয়ানুর রেজাল্ট তেমন একটি ভালো ছিল না। ইউরি তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে। তখন সে এখান থেকে উঠে চলে যায়। ইউরি বুঝতে পারে না ইয়ানু তার সাথে কেন এমনটা করছিল। সে ইয়ানুর পিছনে পিছনে যায় আর বলে, কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? তখন ইয়ানু বলে যে না, তুমি কোনো ভুল করেনি। ইউরি তাকে পার্টিতে আসার জন্য বলে। তখন সে বলে, না, আমি পার্টিতেও আসতে পারবো না। তখন সে আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে বলবে তো? তখন সে বলে, কিছু হয়নি, বললাম না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তার মনের অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই যে কিনা ব্যাট বল খেলছিল। তাকাশি যখনই ছক্কা মারে বল ঘুরতে 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 আমরা দেখতে পাই ইয়ানুর মাথায় পড়ে। ইয়ানুর এমনিতেই তো অবস্থা খুবই খারাপ ছিল, তার উপরে এইভাবে বল পড়ায় তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে এখানেই বেহুশ হয়ে যায়। পরের সিনে আমরা তাকাশি এবং ইয়ানুকে দেখতে পাই। তারা একই সাথে বসেছিল। ইয়ানু বুঝতে পারে যে তাকাশি হয়তো ইউরিকে পছন্দ করে। ইয়ানুর কথায় তাকাশিরও সন্দেহ হয়। যখন তাকাশি এখান থেকে উঠে যায় তখন ইয়ানুর একদম সন্দেহ সাকসেসফুল হয়ে যায়। সে একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে দেখতে পায় যে তাকাশি অনেক দিন যাবৎ ইউরিকে পছন্দ করে। এটা জানার পর তার মনে অনেকগুলো কষ্ট জমা হয়ে যায়। তাকাশি আর ইয়ানো দুইজনই একই মেয়ের জন্য পাগল ছিল। তবে তাদের মধ্যে কাকে অ্যাকসেপ্ট করবে ইউরি, এটাই হচ্ছে দেখার বিষয়। সিন শিফট হয় পরদিন স্কুলে। ইউরি আগে থেকেই স্কুলে চলে আসে। আজ তো ইয়ানোর অবস্থা খুবই খারাপ ছিল। তার পুরো মাথায় গাড়ে সব জায়গায় শুধু পাতা ছিল। তখন ইউরি তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন ইয়ানু বলে, বাসা থেকে আসার সময় আমি গাছের সাথে আটকে গিয়েছিলাম আর গাছের সব পাতা আমার মাথায় পড়ে গিয়েছে। তখন ইউরি হাসতে হাসতে এগুলো পরিষ্কার করে দেয় আর বলে, কিচ্ছু হবে না, চিন্তার কোনো কারণ নেই। তারপর তাদের ক্লাসে টিচার চলে আসে। ইয়ানু বলে বই আনেনি, তার কাছে কোনো বই ছিল না। এখন সে কিভাবে ক্লাস করবে এটা হচ্ছে চিন্তার বিষয়। তখন সেই ইউরির সাথে বই শেয়ার করে পড়ার কথা বলে। তখন ইউরি বলে, আচ্ছা আমরা একটি বই শেয়ার করে পড়তে পারবো। দুইজনই বই শেয়ার করে পড়ছিল। এখানে আমরা তো ভালো করেই জানি ইয়ানু ইউরিকে পছন্দ করত। বই যেহেতু একটি, লোক যেহেতু দুইজন, তাদের মধ্যে তো টাচাটাচি কিছুটা হবেই। তাছাড়া এটা তো নর্মাল বিষয় ছিল। ইউরির শরীর লেগে যায় ইয়ানুর সাথে, তখন সে কিছুটা চমকে যায় আর সাইড হয়ে যায়। আর তাদের দুই বান্ধবী এইসব দেখে মুচকি হাসছিল। তারা তো খুব ভালোভাবেই সব কিছু বুঝতে পারে। তাকাশিকেও আমরা দেখতে পাই, সে অনেকটাই মন খারাপ করে বসে থাকে। পেপার লাগার কারণে ইয়ানুর হাত কেটে যায়। এটা কোন ধরনের কাহিনী ভাই? তার হাতে যা লাগে, তার পায়ে যা লাগে, তার একটা না একটা প্রবলেম দেখাই দেয়। এদিকে আমরা ইউরিকে দেখতে পাই, সে তার কাছে সব কিছুই রাখতো যাতে তাকে কোনো প্রবলেমে না পড়তে হয়।
ইয়ানু ইউরিকে বলে আই লাইক ইট। এটা শোনার পর ইউরি তো একদমই অবাক হয়ে যায়। সে কিছুক্ষণের জন্য হাঁ করে তাকিয়ে থাকে, তারপর চিৎকার দিয়ে উঠে বলে কি বললে তুমি? তখন পুরো ক্লাস একদম ডিস্টার্ব হয়ে যায় আর ইয়ানু মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর ইউরি তাকে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কি বলেছিলে আগে? তখন সে বলে আমি বলেছিলাম আই লাইক ইট। তখন সে বলে তুমি কাকে লাইক করো এটা তো বলবে, আমাকে নাকি কোনো জিনিসপত্রকে? কাকে তুমি বলো, খুলে বলো। ইয়ানু তখন বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। আর সে বলে তোমার যদি এই বিষয়টিতে খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। আমি তোমার কাছে আবারও নিজের দুঃখ প্রকাশ করছি এই কথা বলার জন্য। আমার উচিত হয়নি ক্লাসে সবার সামনে এই কথাটি বলার। তখন আমরা দেখতে পাই ইয়ানু বলে না, এতে কোনো প্রবলেম হয়নি, আমি তো কিছু মনে করিনি, আর আমিও তোমাকে পছন্দ করি। এখান থেকে তারা ইনডাইরেক্টলি একে অপরকে পছন্দ করে এটা প্রকাশ করে ফেললো। তাদের এই সব দেখে আমাদের অনেক খুশি লাগছিল। আসলেই কি তাদের রিলেশন এত সুন্দরভাবে তাড়াতাড়ি এগিয়ে যাবে, নাকি তাদের রিলেশনে কোনো ঝামেলা আসবে, এটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। সিন শিফট হয়, আমরা ইউরিকে দেখতে পাই। তার দুই বান্ধবীকে ডেকে সে ডেটের কথা বলে দেয়। বলে আমি আর ইয়ানু ডেটে যাচ্ছি, আর ইয়ানুকে আমার অনেক ভালো লাগে। বান্ধবীরা কথা শুনে তো লাফিয়ে ওঠে, বলে অনেক ভালো হয়েছে, তোর জন্য আমরা অনেক খুশি। আচ্ছা আয়, তোর জন্য আমরা ড্রেস চুজ করে দেই। তার ছোট ভাই বোন আর বান্ধবীরা মিলে তার জন্য অনেক সুন্দর একটি ড্রেস চুজ করে দেয়। আজ দুইজন মিলে মুভি দেখতে যাবে। আমাদের ইউরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে রোমান্টিক জায়গায় পৌঁছে যায়। সে ইয়ানুর জন্য অপেক্ষা করছিল, এখন পর্যন্ত ইয়ানু আসেনি। সে যখন তার চুল ঠিক করছিল তখনই আমরা দেখতে পাই ইয়ানু চলে আসে। ইয়ানু ইউরির ফেস দেখার অনেক চেষ্টা করে, তবে ইউরি তার ফেসটিকে কভার করে রাখে। কিছুক্ষণ পর তারা মুভি দেখার জন্য থিয়েটারে পৌঁছে যায়। যখনই তারা উঠছিল সিঁড়ি বেয়ে, তখন আমরা দেখতে পাই আনলাকি বয় আবারও নিচে পড়ে যায়। সে সিঁড়ি থেকে এতটাই নিচে পড়ে যে মোটামুটি ভালোই ব্যথা পায়, তবে তার ব্যথা এতটাও ছিল না যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে মুভি দেখতে পারবে এমন ব্যথা পেয়েছিল। দুইজন তাদের মুভি দেখা শেষ করে পরদিন স্কুলের সিন দেখানো হয়। তারা একে অপরকে জানার জন্য তাদের ডায়েরি পরিবর্তন করে। ডায়েরির মাধ্যমে তারা একে অপরকে জানতে পারবে। এইভাবে তারা তাদের মধ্যে সময় কাটায়। তাদের এই ভালো লাগা কি ভালোবাসায় পরিবর্তন হবে, এটা দেখার জন্যই অপেক্ষায় আছি আমরা। ইউরি ইয়ানুকে চিঠির মাধ্যমে বলে তুমি তোমার চোখ সবসময় বেঁধে রাখো কেন? এর পেছনে কি কোনো রহস্য আছে, নাকি এমনিতেই তুমি বেঁধে রাখো? প্লিজ এটা আমাকে জানাবে, আমি এই বিষয়ে জানতে চাই। তখন ইয়ানুর কিছুটা মন খারাপ হয়, কেন হয় এটা আমাদের বলা হয় না। সিন শিফট হয় সামার ফেস্টিভ্যালে, যেখানে আমরা ইউরিকে দেখতে পাই। সে তার বান্ধবীদের সাথে ট্র্যাডিশনাল কাপড় পরে চলে এসেছিল। এখানে তাকাশি নামের ওই ছেলেটিও ছিল। তাকাশি যেহেতু ইউরিকে পছন্দ করতো তাই সে এখানে চলে আসে। অন্যদিকে আমরা আমাদের আনলাকি বয়কে দেখতে পাই। আজও তার সাথে ব্যতিক্রম কিছু হয়নি, আজও সে ব্যথা পেয়ে এসেছে। তখন সে ইউরিকে বলে যে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন ইউরি এই কথাটি শুনে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা ইয়ানুকে খুঁজছিল। ইয়ানু তার কাছ থেকে হারিয়ে যায়। সে কোনোভাবেই ইয়ানুকে খুঁজে পাচ্ছিল না। এখানে সে মন খারাপ করে বসে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল এর আগেও সে হয়তো কাউকে হারিয়েছে, যার কারণে সে এমন পাগল হয়ে যাচ্ছে। তখনই এখানে ইয়ানু চলে আসে। সন্ধ্যা নেমে এসেছে, তারা বাসায় যাবে। তখনই ইয়ানু ইউরিকে বলে তোমাকে আমি কিছু বলতে চাই। ইউরি বলে কি বলবে? সে কিছু না বলে তার হাতে একটি রিং পরিয়ে দেয়। রিংটি দেখে ইউরি অনেক খুশি হয়ে যায়, সাথে ইয়ানুও অনেক খুশি হয়। তারা একসাথে থাকার প্রমিস করে একে অপরকে। অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই, যে কিনা অনেক মন খারাপ করে, কারণ সে ইউরিকে অনেক পছন্দ করত। কিছুক্ষণ পর সে তার মুড পরিবর্তন করে নেয়, কারণ তাকে তো মুড পরিবর্তন করতেই হবে, কেননা তারা দুইজন একে অপরকে ভালোবাসে আর সে আউটসাইডার হয়ে থাকতে চায় না। তাই তার ছোটবেলার বান্ধবীকে সে তার লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে নেয়। তার সাথে সে তার সময় কাটাতে শুরু করে। সিন শিফট হয় আর আমরা ইউরি এবং ইয়ানাকে দেখতে পাই। তারা দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ইয়ানু ইউরিকে বলে তুমি কি জানো আজ অনেক দিন পর আমি এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলাম। আমার আজ অনেক ভালো লাগছে, তবে আমার আরেকটি ইচ্ছে আছে। ইচ্ছে হচ্ছে আমি সাইকেল চালাতে চাই। এ কথা শুনে ইউরি বলে কি কি তুমি সাইকেল চালাবে? তুমি সাইকেল চালালে তো আমাকে প্রতিদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। এমন হলে কিভাবে হবে তুমি বলো? আমি কি প্রতিদিন তোমার জন্য হসপিটালে যাব আর আসবো? না না, তুমি সাইকেল চালাতে পারবে না।
কিছুক্ষণ পর আবার ইউরি বলে, কাল কেন সাইকেল চালাবে, চলো আজ থেকেই আমরা সাইকেল চালানোর প্র্যাকটিস শুরু করে দেই। তখন ইয়ানু বলে, আচ্ছা শুরু করব, তার আগে তুমি একটি কথা বলো, তোমার গলার নেকলেসটি অনেক সুন্দর। তখন সে বলে যে এই নেকলেসটি আমার মায়ের, আমি সবসময় এটা পরে থাকি, কারণ আমার মনে হয় যখনই আমি এই নেকলেসটি পরে থাকি তখনই আমার মা আমার সাথে থাকে। ইয়ানু হুট করে মন খারাপ করে বসে। তখন আমরা দেখতে পাই সে একটি মেয়েকে দেখে মন খারাপ করেছে। এই মেয়ে তার সম্পর্কে সব কিছু জানতো। কোনো প্রেমই বাধা ছাড়া সম্পূর্ণ হয় না। ওই যে চলে এলো থার্ড পার্সনের জন্য এই রিলেশনগুলো ভেঙে যায়। এটা হোক রিয়েল লাইফ বা কোনো ড্রামা। মেয়েটি তাকাশিকে বলে, তুমি কি এখনও তোমার চোখ কাভার করে ঘুরে বেড়াও? তখন সে এখান থেকে চলে যায় আর ইউরি তার পেছনে যেতে থাকে। সামার টাইম শেষ হয়ে তাদের স্কুল টাইম শুরু হয়ে যায়। সবাই তাদের স্কুলে চলে আসে। ইউরি ইয়ানুর সব বন্ধুবান্ধব মিলে প্ল্যান করছিল তারা একটি প্রোগ্রামে যাবে। তখনই ক্লাসে টিচার চলে আসে। টিচার সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ক্লাসে আজ একজন নতুন স্টুডেন্ট যুক্ত হচ্ছে। মেয়েটির নাম হচ্ছে আসামি। আসামিকে দেখে আমাদের নায়কের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে এখানে আমরা জানতে পারি তারা আগে একই স্কুলে পড়তো। নেক্সট সিনে আমরা আসামি এবং ইয়ানুকে একই সাথে দেখতে পাই, তারা কথা বলছিল। আসামি বলে, আমার জন্য তুমি তোমার চোখ কাভার করে ঘুরে বেড়াও, তাই না? আমি চাইনি তোমাকে অভিশাপ দিতে, কি করব বলো? আমি তোমার চোখ দেখার কারণে ব্যথা পেয়েছিলাম, তাই হয়তো আমার থেকে অভিশাপ চলে এসেছে। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি, এই জন্যই তুমি আজ পর্যন্ত নিজের চোখ কাভার করে ঘুরে বেড়াও। এখানে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অভিশাপের বিষয়। একদিন তার চোখ দেখে সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাদের মধ্যে কি কি আরও ঘটনা ঘটেছিল সব কিছু আমাদের এইভাবে বুঝে বলা হয় না। তবে এটাই বলা হয় যে ওই আসামি নামের মেয়েটির অভিশাপের কারণে তার এই অবস্থা হয়েছে। ইউরি আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিল। আসামি যখন ওই রাস্তা দিয়ে যায়, ইউরি তাকে দেখে ভয় পেয়ে যায় আর ভয়ে সে চিৎকার দিয়ে ওঠে। তখনই ইয়নো সব কিছু খেয়াল করে। সে এইসব দেখে বুঝতে পারে যে ইউরি সব কিছু জেনে গিয়েছে। ভুল বোঝাবুঝির বীজ তো অলরেডি রোপণ করা হয়ে গিয়েছিল। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ইয়নো তাকে সব কিছু খুলে বলে ও আমার সাথে স্কুলে পড়তো, একদিন ও আমার চোখ দেখে নিয়েছিল, তারপর থেকে ওর সাথে দুর্ঘটনা ঘটে যায়। তখন আমি স্কুল ছেড়ে চলে আসি আর আমি বুঝতে পারি যে আমার চোখ দ্বারা যে কারো ক্ষতি হতে পারে। তারপর থেকে আমি আমার চোখটাকে হাইড করে রাখি। সে আর পুরো কাহিনীটি বলে না যে কিভাবে কি হয়েছিল, শুধু এতটুকুই আমাদের জানানো হয়, যেটা আমি আপনাদেরকে বলছি। ইয়ানো হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে পড়ে যায়। সে গিয়ে পুরো একদম একটি গাছের সাথে টাক্কর লাগে। কিছুক্ষণের মধ্যেই এখানে ইউরি চলে আসে, তাকে এখান থেকে সরানোর চেষ্টা করে। আর তখনই তার চোখ থেকে ওই যে একটি ব্যান্ডেজ টাইপের কিছু ছিল এটা সরে যায়। আর তখন সে তার ফেসটি দেখতে পায়। ইউরি তার ফেস দেখে একদম ফিদা হয়ে যায়, কারণ সে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। ইউরি মনে মনে ভাবে যে ইয়ানো তো অনেক হ্যান্ডসাম। সে এতদিন পর তার ফেস দেখে অনেক খুশি হয়ে যায়, মোটামুটি ফিদাও বলতে পারেন। তখন সে তার চোখটি নিজের হাত দিয়ে ঢাকার চেষ্টা করে। তখন ইউরি বলে, ঢাকার কোনো প্রয়োজন নেই, আমি তোমার চোখ দেখে কোনো বিপদে পড়ব না। ইয়ানুর কথা ভাবতে ভাবতে ইউরি রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার মনে সারাক্ষণ শুধু ইয়ানুর চিন্তাধারাই করছিল। মনে মনে ভাবছিল ইয়ানু কত সুন্দর, সে তার ফেস কাভার করে রাখার কারণে তাকে বোঝাই যায় না যে সে এত সুন্দর ছেলে তো আমি কোনো দিনও দেখিনি। রাস্তার কাজ চলছিল, তবে সে তো একদম উদাসীন হয়ে হাঁটছিল। সে তো ভাই আমলেই নিচ্ছিল না যে রাস্তায় কাজ চলছে। তাকে সবাই আটকানোর চেষ্টা করে, তবে সে এখান থেকে স্লিপ খেয়ে একদম গর্তে ঢুকে যায়। সিন শিফট হয় পরদিন স্কুলে। ইউরি তার হাতে অনেক ব্যথা পায়, তার একটি ফিঙ্গার খুব বাজেভাবে ফ্র্যাকচার হয়েছিল। ইউরি স্কুলের ভিতর তার বান্ধবীদের সাথে হাঁটছিল আর এই বিষয়ে কথা বলছিল। তখনই এখানে ইয়নো চলে আসে আর বলে, শুরু হয়ে গেল তো, আমি বলেছিলাম না যে আমি অভিশপ্ত, আমার সাথে যারাই মিশবে তারাই অভিশপ্ত হয়ে যাবে। তোমারও অভিশপ্ত দিন শুরু হয়ে গেল। আমার এই চোখ যেই দেখে তার পরদিন থেকেই তার অভিশপ্ত দিন শুরু হয়ে যায়। তবে ইউরি এইসব মানতে নারাজ। এদিকে তাদের সামার ভ্যাকেশনের জন্য টিম সিলেক্ট করা হচ্ছিল। প্রতি টিমে 6 জন করে থাকবে। বোর্ডে নাম লেখা হচ্ছিল কোন টিমে খেয়ে থাকবে। তখন আমরা দেখতে পাই ইয়নো তার নামটি সরিয়ে ফেলে, কারণ ইউরি আর সে একই টিমে পড়েছিল। সে চাইছিল না ইউরির কোনো ক্ষতি হোক, তাই সে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। সে এসে সবাইকে বলে, আমি তোমাদের টিমে থাকতে চাই না, আমি অন্য একটি টিম জয়েন করে দেখতে চাই, ওদের সাথে এনজয় করতে চাই। ইউরি এখানে অনেক কষ্ট পায়, কারণ ইয়ানোকে সে অনেক বেশি পছন্দ করত। কিছুক্ষণ পর আমরা ইয়ানুকে দেখতে পাই, সে সিঁড়িকুটায় বসেছিল, তার মন অনেক খারাপ। ইউরি এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কেন আমার টিমে থাকতে চাইছো না? তখন সে বলে, আমি চাই না আমার আপনজনের কোনো ক্ষতি হোক, আমার সাথে থাকলে তোমার অনেক ক্ষতি হতে পারে, তাই তুমি প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো, এতে আমিও খুশি হব, তুমিও খুশি থাকতে পারবে।
ইউরি তখন বলে, তুমি কি নিজেকে দায়ী করছো সব কিছুর জন্য? আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলি, আমি অসতর্কভাবে হাঁটছিলাম, তাই আমি পরে ব্যথা পেয়েছি। এর জন্য কি তুমি দায়ী? এটা কখনোই সম্ভব না। তখন সে বলে, আমি খুব ভালো করেই জানি আমি এই জন্য দায়ী, কারণ কিছু বছর আগে আসামির সাথেও সেম ঘটনাই ঘটেছিল। সে আমার বা চোখ দেখে নিয়েছিল, তারপর সে অ্যাক্সিডেন্টলি অনেক বড় ব্যথা পায়। এরপর থেকে আমি চাই না আমার সাথে কেউ বন্ধুত্ব করুক। তুমি ইচ্ছে করে কেন আমার সাথে বন্ধুত্ব করতেই গেলে আর নিজের জীবনে এতগুলো ব্যথা টানতে গেলে? প্লিজ তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। ইউরি বলে, আমি পারবো না তোমার থেকে দূরত্ব বজায় রাখতে। ইয়ানু বলে, তুমি না পারলেও আমি চাই তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। একথা বলে সিঁড়ি দিয়ে নামতে সময় সে পড়ে যায়। ইউরি তাকে ধরতে এলে সে বলে, আমাকে ধরার চেষ্টা করবে না। একথা বলে সে এখান থেকে দৌড়ে চলে যায়। ইউরি কিছুই বুঝতে পারে না সে কি করবে, তার কাছে তো করার মতো কিছুই ছিল না। সে যতই করতে যাবে সে তো তাকে দূরেই সরিয়ে দিবে। তারপর সে তাকাশির সাথে বসেছিল। তাকাশি আর সে বসে গল্প করছিল। সে এতটাই মন খারাপে থাকে যে কোনো কাজই সে ঠিকভাবে করতে পারে না। তাকাশি বলে, কি হয়েছে তোমার? এভাবে উল্টাপাল্টা কাজ কেন করছো? তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো আমরা কিছুক্ষণ সাগর পাড়ে ঘুরে আসি। তখন সে বলে, না তাক, আমার সাগর পাড়ে যেতে মন চাইছে না। অন্যদিকে ইয়ানুর অবস্থাও খুব খারাপ ছিল। যেহেতু সে তাকে সত্যিকারে ভালোবাসতো, তাই সেও মন খারাপ করে বসে থাকে। নিজের ভালোবাসার মানুষকে ছাড়া বা তার থেকে দূরত্ব বজায় রেখে কি ভালো থাকা যায়? সে একা একটি জায়গায় দাঁড়িয়েছিল, তখনই তার সামনে আসামি চলে আসে। আর আসামি তার সাথে কথা বলে, আমার জন্য তোমার এই ক্ষতিগুলো হয়েছে তাই না? আমার জন্য তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে গিয়েছে। তখন সে বলে, আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে যায়নি, আমি ওকে ছেড়ে এসেছি আমার এই প্রবলেমগুলোর কারণে। ইউরিও তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আসামি ইয়ানুর মুখে কিছু লেগেছিল, ওইগুলো পরিষ্কার করে দিচ্ছিল। ইউরি তো এইসব দেখে একদমই মন খারাপ করে বসে থাকে। তার এইসব দেখে অনেক খারাপ লাগে। সে তো কান্নাই করে দেয়। আর সব কিছু উপর থেকে খেয়াল করছিল ইয়ানু, তারও তো কিছু বলার ছিল না। ইউরি গিয়ে তাকাশির সাথে সাগর পাড়ে বসে, যেখানে তাকাশি আগে তাকে আসার কথা বলছিল, কিন্তু সে আসেনি কারণ তার ভালো লাগছিল না। ইউরি তাকাশিকে বলে, আমি কতই ভালো ছিলাম তাই না? ওর সাথে আমার কাটানো প্রত্যেকটি মুহূর্ত অনেক সুন্দর ছিল, ওকে আমি অনেক ভালোবাসতাম। তাহলে কেন আমার সাথে এমনটা হলো? তুমি কি কিছু বলতে পারবে? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই। তাকাশি তখন তাকে বলে, কে বলেছে তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা নেই? তুমি কি আমাকে কখনোই চোখে দেখো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সত্যিকারের আশিক, আমি তোমার জন্য পাগল, তুমি চাইলেই আমার সাথে রিলেশনে জড়াতে পারো। তখন সে তাকে রিজেক্ট করে চলে যায়। অন্যদিকে তাদের সামার ভ্যাকেশন চলছিল, সবাই আসে এখানে অনেক এনজয় করে। এদিকে আমাদের নায়ক তো খুবই বাজে অবস্থা তার, সে কোনো কিছুতেই নিজের মন লাগাতে পারছিল না। ইউরিকে দেখার সাথে সাথেই ইয়ানু এখান থেকে চলে যায়। ইয়ানু অনেক খুশি ছিল কারণ ইউরি একদম ভালো ছিল, তার কোনো ক্ষতি হয়নি, এটাই তার জন্য অনেক। ইয়ানু আবারও পড়ে যায়। ইউরি এতে মন খারাপ করে কারণ সে বারবার এইভাবেই পড়ে যাচ্ছিল, তবে সে তাকে চাইলেও কিছু করতে পারে না। ইউরি মনে মনে ভাবে, কী করবো এই ছেলেটাকে নিয়ে, আমি কিভাবে ওকে সামলাবো? ও তো আমার কোনো কথাই শুনতে পায় না। পরের সিনে আমরা ইয়ানুকে দেখতে পাই, যে কিনা হসপিটালে ছিল, আর ইউরি তার পাশেই ছিল, তবে তার মন অনেক খারাপ ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একের পর এক দুর্ঘটনা তার সাথে ঘটেই যাচ্ছিল। তখন আমরা তাদের বান্ধবীদেরকে একসাথে বসে থাকতে দেখি। তাদের মধ্যে একজন বলে যে, ইউরি তুমি আর ইয়ানু নাকি রিলেশনে আছো, তা তোমাদের রিলেশনের কতদিন হলো? ইউরির তার কথায় অনেক খারাপ লাগে, তবে সে কিছু বলতে পারে না। তার বান্ধবীরা তাকে ডাইভার্ট করার অনেক চেষ্টা করে, তবে সব কিছু শুনছিল আসামি। আসামির এই বিষয়গুলো শোনার পর অনেক খারাপ লাগে। সে নিজেকে ক্ষমা করতে পারে না, তাই সে ইউরির কাছে চলে আসে। ইউরিকে সে সব কিছু বলতে শুরু করে, আমি যখন আগের স্কুলে ছিলাম তখন আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমার সাথে কেউ মিশতেই চাইতো না। আমি অনেক খারাপ একটি মেয়ে, কারণ আমার কোনো বন্ধু ছিল না। শুধু ইয়ানুই আমার সাথে মিশতো। ভুলবশত আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। এরপর থেকে ইয়ানু আর আমি আলাদা হয়ে যাই। তবে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর আর আমার মধ্যে তেমন কোনো কিছুই ছিল না, শুধু এটাই আমাদের মধ্যে সম্পর্ক ছিল। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আমি চাইনি তোমাদের সম্পর্ক নষ্ট হোক, তবে আমার তো কিছু করার ছিল না। সিন শিফট হয় পরদিন। ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন ছিল আজ। তারা সবাই ক্যাম্পিংয়ে ছিল, শুধু ইয়ানু বাদে সবাই ক্যাম্পিং করছিল। ইয়ানু পরে পরে ঘুমাচ্ছিল, যেহেতু সে অসুস্থ তাই সে ঘুমিয়েছিল। তবে ইউরির একদমই ভালো লাগছিল না, কারণ ইয়ানু ছাড়া কোনো জায়গায় তার মন বসে না। ইয়ানুকে ছাড়া এই জায়গায় তার একদমই বেকার লাগছিল, তবে তার হাতেও কিছু করার ছিল না। তাকে তো আর সে জোর করে আনতে পারবে না। তখন তার নজর পড়ে একজন বৃদ্ধ লোকের দিকে। বৃদ্ধ লোক কি যেন খুঁজছিল। তখন ইউরি এই জায়গায় থেমে যায়।
ইউরি এসে লোকটিকে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনার কি কিছু লাগবে বা আপনি কি কিছু খুঁজছেন? তখন লোকটি বলে, হ্যাঁ আমি একটি জিনিস খুঁজছি, আসলে আমার চশমাটা হারিয়ে গিয়েছে, চশমাটা আমাকে খুঁজতে একটু হেল্প করবে? তখন আমরা দেখতে পাই ইউরি লোকটির চশমা খুঁজতে তাকে সাহায্য করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লোকটি দেখতে পায় তার ব্যাগেই তার চশমা ছিল। চশমা তো খুঁজে পেয়েছে। এখন দুর্ঘটনা ঘটে যায় ইউরির সাথে। ইউরির মায়ের দেওয়া নেকলেস সে হারিয়ে ফেলে। এখন সে এটা কিভাবে খুঁজে বের করবে এই বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানুকে দেখতে পাই যে কিনা রুমেই ছিল। তখনই রুমে সবাই চলে আসে আর কেউ একজন বলে ওঠে যে ইউরিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ানু আসলে ইউরিকেই খুঁজছিল। তখন সে জানতে পারে যে ইউরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সে কী করবে, ইউরিকে কোথায় খুঁজবে, এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। অন্যদিকে আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা পাহাড়ের ডালুতে তার মায়ের নেকলেস খুঁজতে শুরু করে। খোঁজার এক পর্যায়ে সে কিছু অংশ পেয়ে যায়, তবে পুরোটা পায় না। মনে মনে ভাবে যে একটু যেহেতু পেয়েছি তাহলে পুরোটা আশেপাশেই কোথাও আছে। তখনই সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। তার মানে ইউরি অনেক বড় বিপদে আছে। অন্যদিকে আমরা ইয়ানুকে দেখতে পাই যে কিনা তার হোস্টেলেই ছিল, যেই জায়গাটিতে তারা সবাই উঠেছে। তখনই এখানে তাকাশি চলে আসে আর তাকে বলে, বন্ধু কোথায় গিয়েছিলে? তখন সে বলে, কোথাও যাইনি তো। বলে, এখনও যাওনি? তুমি ইয়ানুকে খুঁজতে এখনও যাওনি? তুমি কোন ধরনের লোক বলো তো? ইয়ানু, তোমার খুঁজতে যাওয়া উচিত ইউরিকে। ইউরি তোমাকে অনেক ভালোবাসে। আমি একবার নয় অনেকবার চেষ্টা করেছি তাকে বুঝিয়ে বলার আমি তাকে ভালোবাসি, তবে সে আমার ভালোবাসার কোনো মূল্যই দেয়নি। তখন আমি বুঝতে পারলাম যে সে তোমাকেই ভালোবাসে। তবে একটি কথা মনে রাখো, আমি কখনোই হাল ছাড়বো না। ইউরিকে পাওয়ার আগ পর্যন্ত আমি তার পিছে ঘুরতে থাকবো। তাকাশি এই কথাটি বলেছিল যাতে ইয়ানু বুঝতে পারে ইউরি তার জন্য কতটা ইম্পর্টেন্ট বা ইউরিকে সে কতটা ভালোবাসে। সে তীরটি যেমনভাবেই মারতে চেয়েছিল ঠিক জায়গায় গিয়ে তীর লেগে যায়। ইয়ানুকে আমরা দেখতে পাই সে খুঁজতে শুরু করে ইউরিকে, তবে ইউরিকে সে কোথাও খুঁজে পায় না। আর সে ইউরির সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। ইউরির সাথে সে কত না এনজয় করেছে। ইউরি তাকে এই অবস্থায় ভালোবেসেছে যেই অবস্থায় তার খুবই বাজে ছিল। তাকে তো অসুস্থও বলা যায়। অসুস্থ অবস্থায় একটি মেয়ে তাকে পছন্দ করেছে, এটাই তো তার জন্য অনেক বেশি। ইউরিকে খুঁজতে গিয়ে সে নিজেই অনেক ব্যথা পেয়ে যায়, কারণ আমরা তো জানি সে আনলাকি বয়। অন্যদিকে ইউরি জীবিতই ছিল। সে পাহাড় থেকে একদম নিচে পড়ে যায়নি, তবে একটু নিচে পড়ে গিয়েছিল। তবে পাহাড় থেকে নিচে পড়ার কারণে সে অনেক ব্যথা পেয়েছিল। ব্যথার কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না। তবে সে দেখতে পায় তখনই এখানে ইয়ানু চলে আসে। ইয়ানু ইউরি ইউরি বলে ডাকতে শুরু করে। ইয়ানুকে দেখে তো সে খুশি হয়ে যায়, ওঠার চেষ্টা করে উপরে আসার জন্য। তখন সে বুঝতে পারে ইয়ানু যদি নিচে আসে তাহলে তো সে একদমই পড়ে যাবে, কারণ সে তো কোনো কিছুই কন্ট্রোল করতে পারতো না। আর সে সবচেয়ে বড় আনলাকি বয়। সে দড়ি বাঁধতে শুরু করে গাছের সাথে। তখন ইউরি তাকে বলে যে না, তোমাকে আসতে হবে না। এ কি, এই ছেলে কি করলো? সে কি গাছের সাথে দড়ি বাঁধছে নাকি নিজের সাথে বাঁধছে কিছুই বুঝতে পারছি না। কি করবে এ কি সত্যিই যেতে পারবে নাকি নিজেই কোনো দুর্ঘটনা ঘটাবে? এটা দেখার জন্যই অপেক্ষা। দেখলেন, সে নিজের গলায় নিজে ফাঁস দিয়ে ফেলল। এটাইকেই বলে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্সে কাজ করতে গিয়ে নিজের গলায় নিজে দড়ি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে নিজেকে ছাড়িয়ে নিয়ে যায়, আর ছাড়িয়ে সে নিচে নামার অনেক চেষ্টা করে। নিচে নামার চেষ্টা করছিল, দুর্ঘটনা তো ঘটারই ছিল, সে আবারও দুর্ঘটনা ঘটিয়েই বসে। এদিকে আমরা ইউরিকে দেখতে পাই সে মনে মনে তার মায়ের কথা চিন্তা করছিল, কারণ সে ছোটোবেলায় তার মাকে হারিয়ে ফেলে। আর তারপর থেকে হারানোর ভয় তার ভিতরে কাজ করত। আর এদিকে ইয়ানু তো স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। ইউরি তো মনে মনে ভাবে হয়তো সে জমের দুয়ারে পৌঁছে গিয়েছে, আর কখনোই তাকে সে ফিরে পাবে না। সে তো একদমই আপসেট হয়ে বসে থাকে, কান্না করতে থাকে ইয়ানুর জন্য। তবে কিছুক্ষণ পরই আমরা ইয়ানুর আওয়াজ শুনতে পাই। সে পিছন থেকে ইউরি বলে ডেকে ওঠে। সে একদমই নিচে পড়ে যায়নি, কিছুটা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। তারপর সে ইয়ানুর কাছে চলে আসে। ইউরিকে দেখে ইয়ানু বলে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে চাই না। একে অপরকে জড়িয়ে ধরে তারা তাদের মনের কথা বলতে শুরু করে। একে অপরকে তারা কতটা ভালোবাসে এটা তারা বলে। তবে এই ভালোবাসা তারা ওইভাবে কনভিন্স করতে পারে না। তারা তাদের সুখ দুঃখের কথা বা ভালোবাসা বা ভালো লাগার সব কথা শেয়ার করে। ইয়ানু ইউরিকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আর কখনোই সহ্য করতে হবে না। তখনই তাদের বন্ধুবান্ধব তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে। ক্যাম্পিং শেষ হয়ে যায় আর তারা স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার রাস্তায় দুইজন একে অপরকে কিছু বলতে চায়, তবে কেউ কাউকে কোনো কিছুই বলতে পারে না। ইউরি বলে তুমি আগে বলো, ইয়ানু বলে তুমি আগে বলো। তবে ইউরি কি আর তার মনের কথা সবার আগে বলে দিবে? ইয়ানুকেই তো বলতে হবে। ইয়ানু তার চোখের ব্যান্ডেজ
জ্যাকেট খুলে ফেলে আর বলে, আমার সাথে আজ পর্যন্ত যা যা দুর্ঘটনা ঘটেছিল সব কিছু বন্ধ হয়ে গিয়েছে তোমার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তুমি কি সারা জীবন আমার সাথে আমার হয়ে থাকতে পারবে? তখন ইউরি মুস্কি হেসে হ্যাঁ বলে দেয় আর ইয়ানুও এতে অনেক লজ্জা পেয়ে যায়। দুইজনই এই বিষয় নিয়ে অনেক খুশি ছিল। ইউরি ইয়ানুকে জিজ্ঞাসা করে, আজকের দিন তোমার কেমন কাটলো? ইয়ানু বলে, আজকের দিন আমার সবচেয়ে ভালো কেটেছে। আজ আমি কোনো দুর্ঘটনার শিকার হইনি। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।